আপনার কি ধারণা আমাদের দেশটা শুধু তরুণদের জোয়ারেই ভেসে যাচ্ছে? আমরা তো গর্ব করে বলি আমরা নাকি বিশ্বের সবচেয়ে বড় তরুণের দেশ। কিন্তু আপনি কি জানেন সেই তরুণ শক্তি আজ কোন অন্ধকারে তলিয়ে যাচ্ছে? নীতি আয়োগের রিপোর্ট আপনার মুখের উপর ঠাস করে এক নির্মম সত্যি মেলে ধরেছে। 9.25 কোটি যুবকের হাতে আজ না আছে কোনো চাকরি, না আছে কোনো পড়াশোনা, আর না কোনো স্কিল ট্রেনিং। হ্যাঁ, ঠিকই শুনছেন, 9.25 কোটি। এটা কোনো সামান্য সংখ্যা নয়, একটা চলন্ত আগ্নেয়গিরি। লক্ষ লক্ষ টাকা খরচ করে বাবা মায়ের রক্ত জল করা টাকায় কেনা ডিগ্রির কাগজগুলো আজ স্রেফ শোপিস, দেওয়ালে টাঙানো সার্টিফিকেট। আর ওদিকে সরকারি শূন্য পদ 10 বছরে কমে যাওয়া তো দূর, ডাবল হয়ে 8 লক্ষ ছাড়িয়ে গিয়েছে। মেক ইন ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া, কোটি কোটি চাকরির রঙিন বেলুন সব বাতাসে মিলিয়ে গিয়েছে। রাজনীতির মঞ্চে সংরক্ষণ, সংস্কার আর মনুস্মৃতি নিয়ে প্রতিদিন যে কাদা ছোড়াছুড়ি চলছে, সেটা কি আসলে এই সংকট ঢাকতেই? আজ কোন পথে হাঁটছে আমাদের তথাকথিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড? রাজনীতির বাইরে আজ আমরা কথা বলবো এমন এক বাস্তব নিয়ে যা আপনাকে জাগিয়ে রাখতে বাধ্য। নমস্কার, আমি মধুরিমা ভৌমিকার দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন সত্যি আসলে বেদনাদায়ক। অগাস্টের শেষ, রাজনীতি আর সোশ্যাল মিডিয়ায় এখন তরজার ঝড়। কোথাও যন্তর মন্তরের সংরক্ষণ সংস্কারের দাবি, তো কোথাও মনুস্মৃতি নিয়ে কাদা ছোড়াছুড়ি। কিন্তু রাজনীতির এই চিৎকার থেকে দূরে একটা অত্যন্ত মৌলিক প্রশ্ন চাপা পড়ে যাচ্ছে, যেটা সরাসরি কোটি কোটি পরিবার আর দেশের তরুণদের ভবিষ্যতের বিষয়। প্রশ্নটা হলো, চাকরি কোথায়? সম্প্রতি নীতি আয়োগের একটি চাঞ্চল্যকর রিপোর্ট দেশের শিক্ষা এবং কর্মসংস্থানের মাঝখানের বিশাল খাঁজটা সামনে এনেছে। পরিসংখ্যান স্পষ্ট বলছে, আমাদের তথাকথিত ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আজ বিরাট এক ডেমোগ্রাফিক ডিজাস্টারে পরিণত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী দেশের কোটি কোটি তরুণ আজ না করছে কোনো চাকরি, না পড়াশোনা, না কোনো স্কিল ট্রেনিং। লক্ষ লক্ষ টাকা ফি দিয়ে ডিগ্রি নেওয়ার পর সেই সার্টিফিকেট এখন সেফ ঘরের দেওয়ালে সাজিয়ে রাখার জিনিস। গত 21শে আগস্ট দিল্লির যন্তর মন্তরে গেরুয়া পতাকা আর ব্যানার হাতে বিশাল জমায়েত হয়। আন্দোলনকারীরা দাবি করে জাতপাত ভিত্তিক সংরক্ষণ বাতিল করতে হবে, এই যাবৎ পাওয়া কোটার উপর শ্বেতপত্র প্রকাশ করতে হবে, কোটার ভেতর কোটা প্রবর্তন এবং উচ্চ বর্ণের জন্য পর্যাপ্ত সুযোগ তৈরি করতে হবে। সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদব সরাসরি তোপ দেগে বলেন, বিজেপি এবং তার সহযোগীরা সংস্কারের বাহানায় আসলে শোষিত বঞ্চিতদের অধিকার কেড়ে নিতে চায়। সংরক্ষণ ছিল, আছে এবং থাকবে। রাজনীতির এই বাকযুদ্ধ তো চলছে, কিন্তু সংরক্ষণ থাকুক বা না থাকুক, কোটি কোটি তরুণদের কাজের ব্যবস্থা কোথায়? 9.25 কোটি তরুণ আজ বেকার। না তারা পড়াশোনা করছে, না তারা কোনো স্কিল ট্রেনিং পাচ্ছে, আর না তাদের হাতে কোনো কাজ আছে। তাই আজ রাজনীতির বাইরে গিয়ে আসল কাজের কথা বলা জরুরি। প্রশ্ন তোলা দরকার, এই দেশের তরুণদের জন্য কাজ নেই কেন? আর কোনো মতে একটা কাজ মিললেও তার মজুরি এত কম কেন? যে দেশের 9.25 কোটি তরুণ পুরোপুরি দিশেহারা, সেখানে খতিয়ে দেখা দরকার এই বিশাল তরুণ সমাজ আসলে কি করছে, কোথায় কাটছে তাদের সময়। এরা কি তারাই যারা নানান বাহানায় ধর্মীয় শোভাযাত্রার ডিজের পেছনে নাচছে? এরা কি তারাই যারা জীবনের সব আশা ছেড়ে দিয়ে মাদকের অন্ধকারে ডুব দিচ্ছে বা মানসিক অবসাদে পিষে মরছে? নীতি আয়োগের রিপোর্টে এই সংখ্যাটা কিন্তু কোনো সাধারণ পরিসংখ্যান নয় যে ছাপা হলো আর আপনি ভুলে গেলেন। 2014 সাল থেকে ক্ষমতায় থাকা নরেন্দ্র মোদী সরকার বিজ্ঞাপনের সাফল্যের হাজারো দাবি করে, কিন্তু সেই সরকারেরই থিঙ্ক ট্যাঙ্ক যখন এমন রিপোর্ট প্রকাশ্যে আনে, তখন পরিষ্কার হয়ে যায় শিক্ষা, ট্রেনিং আর চাকরির ফ্রন্টে তারা কতটা ব্যর্থ। 2014 থেকে 2016-র মধ্যে স্কিল ইন্ডিয়া, মেক ইন ইন্ডিয়া আর স্টার্ট আপ ইন্ডিয়ার মতন প্রকল্পগুলো সাড়ম্বরে চালু হয়েছিল। বলা হয়েছিল এ এক বিরাট সংস্কার, কিন্তু সেই সংস্কারের শেষ পরিণতি কি হলো তা কারোর জানা নেই। নীতি আয়োগ এখন আবার নতুন সংস্কারের কথা বলছে। সরকার একের পর এক রিফর্ম আর ট্রেড প্রোগ্রামের ঘোষণা করে দিন কাটাচ্ছে, আর সাধারণ মানুষ হাবুডুবু খাচ্ছে গোলক ধাঁধায়। উদাহরণ চান? গত 23শে আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মহাকাশ ক্ষেত্রে 20টি স্টার্টআপের প্রধানদের সঙ্গে বৈঠক করেন। সরকার 21,000-এর বেশি স্টার্টআপকে স্বীকৃতি দেয়। সেখান থেকে মাত্র 20টি সংস্থার সাফল্যকে সামনে এনে ঢোল পেটানোর কোনো মানে হয়?
বিশেষ করে তখন যখন মোদী সরকারেরই বাণিজ্য প্রতিমন্ত্রী জিতেন প্রসাদ সংসদে দাঁড়িয়ে স্বীকার করেছেন যে তাদের স্বীকৃত অন্তত 6,789টি স্টার্টআপের ইতিমধ্যেই গণেশ উল্টে গিয়েছে। 2014 নির্বাচনী প্রচারে নরেন্দ্র মোদীর অন্যতম বড় প্রতিশ্রুতি ছিল প্রতি বছর 2 কোটি চাকরি। তখন কেন্দ্রীয় সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা ছিল 4,21,000। তরুণরা ভেবেছিল নতুন সরকার এসেছে, আস্তে আস্তে এই শূন্য পদগুলো পূরণ হবে। কিন্তু 10 বছর পর 2024-এ দাঁড়িয়ে ছবিটা ঠিক কি? মোদী সরকারের 10 বছরে কেন্দ্রীয় সরকারের খালি পদের সংখ্যা কম হওয়া তো দূরের স্বপ্ন, উল্টে বেড়ে দাঁড়িয়েছে 8,24,000-এ। যে মন্ত্রক দেশের সবচেয়ে বেশি সরকারি চাকরি দিত, সেই রেলের অবস্থা শুনলে আঁতকে উঠবেন। সেনা এবং প্রতিরক্ষা বিভাগের পর সবচেয়ে বড় নিয়োগকারী মন্ত্রক রেল। 2015 সালে রেলে খালি পদ ছিল 0, হ্যাঁ 0। আর 2024-এ শূন্য থেকে শূন্য পদের সংখ্যা দাঁড়িয়েছে 2,60,000-এ। এবার আসুন স্বরাষ্ট্র মন্ত্রকে। 2015 সালে খালি পদ ছিল 9,874টি। 2024-এ তা লাফিয়ে দাঁড়িয়েছে 1,10,885টি। আসুন প্রতিরক্ষায়। সেনা সদস্যদের বাদ দিলেও অসামরিক পদে 43.4% পোস্ট ফাঁকা। 2015-তে ছিল 1,48,754টি শূন্য পদ। 2024-এ এটা বেড়ে দাঁড়িয়েছে 1,41,643। এবার আসুন স্বাস্থ্য বিভাগে। 2015 সালে কোনো পদ খালি ছিল না, এখন সেখানে শূন্য পদের সংখ্যা কত? 10,582টি। একই হাল ডাক, রাজস্ব, মহাকাশ, শ্রম, বিজ্ঞান এবং প্রযুক্তি এবং অসামরিক বিমান পরিবহন সহ 25টি মন্ত্রকের। বাণিজ্য মন্ত্রকে তো অর্ধেকেরও বেশি পোস্ট খালি। কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের অধীনস্থ ডিপার্টমেন্ট অফ এক্সপেন্ডিচারের রিপোর্ট উদ্ধৃত করে হিন্দি দৈনিক ভাস্কর এই তথ্য সামনে এনেছে। রিপোর্ট অনুযায়ী কেন্দ্রীয় সরকারের 80টি মন্ত্রকের এবং বিভাগে মোট অনুমোদিত পদের সংখ্যা 39,23,212টি। এর মধ্যে মাত্র 30,99,656টি পদে লোক রয়েছে আর 8,23,556টি পদ ফাঁকা পড়ে রয়েছে। যেখানে 2015 সালেও মোট 36,49,468টি অনুমোদিত পদের মধ্যে 32,28,921 জন চাকরি করতেন এবং মাত্র 4,20,547টি পদ খালি ছিল। অর্থাৎ 10 বছরের সরকারি চাকরিতে শূন্য পদের সংখ্যা সোজা দ্বিগুণ হয়ে গিয়েছে। প্রতি বছর 2 কোটি চাকরি দেওয়ার সোনালী গপ্প রূপ নিয়েছে শূন্য পদের বহর বাড়ানোর বাস্তবতায়। একদিকে তো নতুন স্থায়ী নিয়োগ হচ্ছেই না, শূন্য পদ বেড়েই চলেছে। অন্যদিকে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোতে প্রায় অর্ধেক কর্মীকে এখন কন্ট্রাক্টে ঠেলে দেওয়া হয়েছে। প্রতিশ্রুতির ঝুনঝুনি আর বাস্তবের এই কঙ্কালসার অবস্থার উত্তর কি দেবে কেন্দ্র? দেওয়ার সম্ভাবনা খুব কম, কারণ কোন সরকারই তাদের নেগেটিভিটি প্রচার করে না। চুক্তিভিত্তিক নিয়োগের নামে যে কি অলক্ষণে খেলা চলছে, রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলোর ডেটা দেখলেই তা বুঝে যাবেন। শুনুন, 2015 সাল 298টি পিএসইউতে মোট স্থায়ী কর্মী ছিলেন প্রায় 16 লক্ষ আর চুক্তিভিত্তিক কর্মী ছিলেন মাত্র 3 লক্ষ, মানে 18%। 2025 সালের ছবিটা কি বলছে? 475টি পিএসইউতে স্থায়ী কর্মী কমে দাঁড়িয়েছে 15 লক্ষে, কিন্তু তার মধ্যে প্রায় 50% বা অর্ধেক কর্মী এখন আউটসোর্সড বা কন্ট্রাক্টেড। আউটসোর্সিং বা থার্ড পার্টির মাধ্যমে চুক্তিভিত্তিক নিয়োগ হলে সেখানে কোটা বা সংরক্ষণ প্রথা খাটে না। অর্থাৎ একদিকে স্থায়ী পদ খালি রাখা হচ্ছে, অন্যদিকে কন্ট্রাক্টে লোক নিয়ে অনগ্রসর এবং বঞ্চিত বহু তরুণের সংরক্ষণের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। কন্ট্রাক্টর কর্মীদের না আছে স্থায়ী কর্মীর মতন সুবিধা, না মিলবে কোনো পেনশন। অথচ এই দেশে কলেজ পাশ করার পর কোটি কোটি তরুণের একটাই স্বপ্ন থাকে, একটা সরকারি চাকরি। এর জন্য বছরের পর বছর কোচিং নেয়, রোদ জল মেখে ঘাম ঝরায়, কিন্তু শেষমেশ দেখে বাস্তবটা নৃশংস। এই চরম অনিশ্চয়তায় দেশের তরুণরা কি করবে? তারা তো সরকারের কাছে প্রশ্ন তুলবে, রাস্তায় নামবে, ধর্ণা দেবে, কিন্তু সরকার কি করবে? কাঁদানে গ্যাস ছুড়বে, জল কামান চালাবে, লাঠিচার্জ করবে, এমনকি ছড়রা বন্দুক চালাবে, কিন্তু চাকরিটা কবে দেবে? তার উত্তর দেবে না। হ্যাঁ,
তবে সামনে যদি ভোট এসে যায় তখন আবার লাখে লাখে সরকারি চাকরির রঙিন ঝুনঝুনি বাজানো শুরু হবে। অথচ আসল সত্যিটা নীতি আয়োগের সদ্য প্রকাশিত রি-ইমাজিনিং স্কিলিংস ফর বিকশিত ভারত @2047 রিপোর্টের সামনে চলে এসেছে। রিপোর্টে পরিষ্কার বলা হয়েছে চাকরির হাহাকার। 2024-এর নভেম্বর থেকে 2025-এর জুলাইয়ের মধ্যে মাত্র 55,000 সরকারি পদের জন্য আবেদন পড়েছিল 1,86,00,000। আবার বলছি, 55,000 চাকরির জন্য আবেদন 1,86,00,000, অর্থাৎ মোট পদের তুলনায় আবেদনকারীর সংখ্যা 338 গুণ বেশি। আর্থিক সমীক্ষা 2024-25-এর উপর ভিত্তি করে তৈরি 100 পাতার নীতি আয়োগের এই রিপোর্ট বলছে ভারতের মানুষের গড় বয়স মাত্র 28 বছর, অর্থাৎ ভারত বিশ্বমঞ্চে সর্ববৃহৎ তরুণ দেশ। রিপোর্ট অনুযায়ী ভারতে বর্তমানে গ্র্যাজুয়েট তরুণের সংখ্যা প্রায় 14 কোটি, কিন্তু এদের মধ্যে মাত্র 8.25% তরুণ নিজেদের মধ্যে পড়াশোনা এবং যোগ্যতা অনুযায়ী চাকরি পেয়েছেন। বাকি 92% গ্র্যাজুয়েটই এমন সব কাজ বা দিনমজুরি করতে বাধ্য হচ্ছেন যার সাথে তাদের ডিগ্রির কোনো সম্পর্কই নেই। চাকরির বাজারের হালটা বুঝুন। ভারতের কলেজগুলো থেকে প্রতি বছর প্রায় 50 লক্ষ তরুণ ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, আর এই মুহূর্তে দেশের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে বিএ, বিএসসি আর বিকমের মতন আন্ডার গ্র্যাজুয়েট কোর্সে এনরোল হয়ে আছেন 3,13,00,000-এর বেশি পড়ুয়া। কিন্তু নীতি আয়োগের রিপোর্ট স্পষ্ট বলছে এই ধরনের সাধারণ ডিগ্রি দিয়ে সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। ডিগ্রিগুলো যে একেবারে মূল্যহীন তা নয়, কিন্তু নিয়োগকারীরা বুঝতে পারেন না প্রার্থীরা আসলে কি কাজ করতে জানে। কারণ আজকের যুগে যে কোনো এন্ট্রি লেভেলের চাকরির জন্য ন্যূনতম ট্যালি বা অফিস অ্যাপ্লিকেশনের মতন স্কিল দরকার হয়। বহু তরুণ সির্ফ সরকারি চাকরির পরীক্ষায় বসার যোগ্যতা অর্জন করতে এই ডিগ্রিগুলো নেয়, কিন্তু নীতি আয়োগ মনে করিয়ে দিয়েছে প্রতি বছর সির্ফ লক্ষ লক্ষ ডিগ্রির কাগজ ছাপিয়ে দেশের গায়ে উন্নত ভারতের সিল মারা যাবে না। এর জন্য চাই এমন এক ব্যবস্থা যেখানে সির্ফ কেতাবি বিদ্যা নয়, হাতে কলমে স্কিল শেখানো হবে। অথচ বাস্তবটা কি? ষষ্ঠ শ্রেণী বা তার উপরে পড়াশোনা করা 12 কোটি শিশুর কাছে কোনো রকম স্কিল বা ট্রেনিং নেই, আর কলেজগুলোতে পড়ে থাকা প্রায় 4 কোটি পড়ুয়ার অবস্থাও একই। স্কিল আর ট্রেনিং না থাকলে ভালো চাকরি আসবে কোত্থেকে? রিপোর্ট বলছে ভারতে 15 থেকে 29 বছর বয়সী প্রায় 9 কোটি তরুণ আজ NEET অর্থাৎ নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং ক্যাটাগরিতে পড়ে। অর্থাৎ দেশের 9 কোটি তরুণের না আছে শিক্ষা, না আছে কর্মসংস্থান, আর না আছে কোনো স্কিল ট্রেনিং। নতুন শিক্ষানীতি প্রতিশ্রুতি দিয়েছিল ষষ্ঠ শ্রেণী থেকে 50% পড়ুয়াকে ভোকেশনাল বা কারিগরি বিষয় পড়ানো হবে এবং 2030 সালের মধ্যে তা 100% করা হবে। মধ্যশিক্ষায় ভোকেশনাল বাদ দিন, উচ্চশিক্ষাও সেই পুরনো ক্লাসরুম আর মুখস্থ বিদ্যার খাঁচাতেই আটকে রয়েছে। প্র্যাকটিক্যাল ট্রেনিং, প্রজেক্ট বা সঠিক গাইডেন্স সেখান থেকে গায়েব। যে প্রতিষ্ঠানগুলো যুব সমাজকে কাজের উপযোগী করার জন্য তৈরি হয়েছিল তাদের অবস্থাও করুন। দেশে বর্তমানে প্রায় 15,000 সরকারি এবং বেসরকারি ITI রয়েছে, যেখানে মোট আসন 20 লক্ষের বেশি, কিন্তু প্রতি বছর প্রায় 13 লক্ষ আসন ফাঁকা পড়ে থাকছে। কেন জানেন? কারণ তরুণদের বিশ্বাসই উঠে গেছে যে এখান থেকে ট্রেনিং নিয়ে বেরোলে কাজ মিলবে। তাদের এই ভয় ভুলও নয়। পরিসংখ্যান বলছে ITI থেকে ট্রেনিং নেওয়া অর্ধেক তরুণী কোনো চাকরি পায় না। চাকরির অনিশ্চয়তার কারণেই হয়তো ITI থেকে পাশ করা পড়ুয়াদের মাত্র 8.5% অ্যাপ্রেন্টিসশিপ বেছে নিয়েছিল। আর এই ডেটা কিন্তু 2018 সালের, তারপর আর কোনো তথ্য প্রকাশ করার সাহসই দেখানো হয়নি। একই হাল সরকারের ডঙ্কা পেটানো PM ইন্টার্নশিপ স্কিমের। 2024-এ ঢোল পিটিয়ে বলা হয়েছিল 2025 থেকে 2030-এর মধ্যে দেশের শীর্ষ 500টি কোম্পানিতে 1 কোটি তরুণকে ইন্টার্নশিপ দেওয়া হবে, কিন্তু বাস্তবতার মুখোশটা খসে পড়ল প্রথম ধাপেই। প্রথম রাউন্ডে আবেদনকারী ছিলেন 1,81,000 জন, তার মধ্যে ইন্টার্নশিপের অফার পান 82,000 জন, অফার গ্রহণ করেন 28,000 জন, কিন্তু তাদের মধ্যে শেষ পর্যন্ত কাজে যোগ দেন মাত্র 8,700 জন। পরের ছবিটা আরো করুন। প্রথম এবং দ্বিতীয় রাউন্ড মিলিয়ে মোট 1,63,000 তরুণ ইন্টার্নশিপে যোগ দিলেও তার মধ্যে 79,400 জন মাঝপথেই ইন্টার্নশিপ ছেড়ে পালিয়েছেন। পুরো মেয়াদ শেষ করেছেন মাত্র 34,170 জন। সরকার স্টাইপেন্ড 5,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করলো, তাও তরুণদের উৎসাহ নেই। কেন? বিশেষজ্ঞরা বলছেন অন্য এলাকা থেকে এসে 9,000 টাকায় বাড়ি ভাড়া, খাওয়া দাওয়া আর যাতায়াত সামলে টিকে থাকা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়।
তাই পকেটের গুঁতো খেয়ে বাধ্য হয়ে ছাত্ররা মাঝপথেই কাজ ছেড়ে দিচ্ছে। নীতি আয়োগের রিপোর্টে ইন্দোনেশিয়া, জার্মানি, অস্ট্রেলিয়া বা সিঙ্গাপুরের স্কেল মডেলের উদাহরণ দেওয়া হয়েছে, কিন্তু যে দেশটি আজ বিশ্বকে টেক্কা দিচ্ছে সেই চীনের নামটাই বেমালুম এড়িয়ে যাওয়া হয়েছে। চীনে 2022 সাল থেকে প্রথম থেকে নবম শ্রেণীর পড়ুয়াদের জন্য সপ্তাহে অন্তত 1 ঘন্টা প্র্যাকটিক্যাল লেবার ক্লাস বাধ্যতামূলক। সেখানে বাচ্চাদের রান্না করা, জামাকাপড় কাচা, পরিষ্কার পরিচ্ছন্নতা আর কৃষিকাজ শেখানো হয়। চীন সরকার এআই, অ্যাডভান্সড ম্যানুফ্যাকচারিং, এরোস্পেস আর ডিজিটাল ইকোনমিকের মতন হাইটেক খাতের জন্য বাজারের চাহিদা অনুযায়ী ভোকেশনাল কোর্স প্রতিদিন আপডেট করে। চীনে বাজার আর কোম্পানির চাহিদা বুঝেই পড়ুয়াদের ট্রেন করা হয়, যাতে বেরোলেই সহজে চাকরি মেলে। আর আমাদের দেশে প্রকল্প আছে, ঢোল পেটানো বিজ্ঞাপন আছে, শুধু স্কিল শেখানোর সদিচ্ছা আর বেঁচে থাকার মতন বাস্তবসম্মত সুযোগটাই গায়েব। প্রথম ধাক্কাটা আসে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস থেকে, ওখানেই অনেকের আশা শেষ। সেখান থেকে বেঁচে ফিরে যদি কেউ আবার সাহস যোগায়, তখন দেখা যায় একটা মাত্র পদে হাজার হাজার প্রার্থীর লড়াই। আর কোনোভাবে যদি নির্বাচন বা সিলেকশন হয়েও যায়, তাহলেও নিশ্চয়তা নেই যে আদৌ জয়নিং লেটার মিলবে কিনা। সহজ কথায়, সামনে কুয়ো, পিছনে খাদ। অথচ সরকার বুক চাপড়ে দাবি করছে 2017-18 থেকে 2021-22 সালের মধ্যে নাকি 8 কোটি মানুষকে কর্মসংস্থান দেওয়া হয়েছে। 8 কোটি সংখ্যাটা শুনতে বেশ বিশাল, তাই না? কিন্তু এই পরিসংখ্যান কিভাবে বানালো সরকার? সরকার এখানে খেতে কাজ করা দিনমজুরদেরও কর্মসংস্থানের খাতায় তুলে দিয়েছে। রাস্তার ধারে চা পকোড়া বিক্রেতা, দোকানে কাপ প্লেট মোছা খুদে কর্মচারী, এমনকি নিজের পারিবারিক কাজে বাবা মাকে সাহায্য করা তরুণকেও তারা চাকরিজীবী বানিয়ে দিয়েছে। এভাবে তথ্যের পর্দা টাঙিয়ে সরকারের দাবি দেশে চাকরির কোনো অভাব নেই। আর যেখানে একটু ভালো মাইনের কাজ মিলতো, সেই আইটি সেক্টরের হালও আজ বেহাল। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ধাক্কায় সেখানে ছাঁটাইয়ের খাড়া ঝুলছে। চলতি বছরের শেষ নাগাদ এই সেক্টরে ছাঁটাইয়ের সংখ্যা 25,000 বাড়ার সম্ভাবনা রয়েছে। কোনো দেশের আসল শক্তি শুধু জিডিপি, এক্সপ্রেসওয়ে বা ঝাঁ চকচকে বড় বড় ইমারত দেখে মাপা যায় না। আসল প্রশ্নটা হলো, সেই দেশের তরুণ যখন ডিগ্রির কাগজটা হাতে নিয়ে ঘর থেকে বাইরে বেরোয়, তখন সে সুযোগ পায় নাকি শুধুই অনির্দিষ্টকালের অপেক্ষা? সংকটটা শুধু চাকরির সংখ্যায় নয়, সংকটটা চাকরির গুণমান আর ভবিষ্যতের নিরাপত্তার। কিন্তু ক্ষমতা নিজের খেয়ালে মগ্ন। তারা যেন মায়ের দিব্যি খেয়ে নিয়েছে, বিশ্বগুরু হবে। এই জ্বর যে কবে কমবে ভগবান জানে। পরিসংখ্যান ঢেকে রাখা যায়, ফাইল চাপা দিয়ে দেওয়া যায়, কিন্তু 9.25 কোটি তরুণের হাহাকার কি রাজপ্রাসাদের দেওয়াল টপকাতে পারবে না? যে দেশে ডিগ্রি পাওয়া হাতের মোয়া আর চাকরি পাওয়া আকাশের চাঁদ, সেখানে ডেমোগ্রাফিক ডিভিডেন্টের ঢাক পেটানো স্রেফ এক ক্রুর তামাশা ছাড়া আর কি? মনে রাখবেন, বেকার তরুণ শুধু একটা ডেটা বা সংখ্যা নয়, ওটা এক একটা বারুদ। আর সেই বারুদে যদি সরকার রোজ অবহেলার সলতেই আগুন দেয়, তবে তার বিস্ফোরণ ঠেকানো সাধ্য কারোর থাকবে না। আজ প্রশ্ন না তুললে আগামীকাল উত্তর দেওয়ার মতন কোনো ভবিষ্যৎ বেঁচে থাকবে না। আমি এখানে আজ থামছি, কিন্তু আসল লড়াইটা আপনার মাথায় আর রাস্তায় শুরু হোক। সিদ্ধান্ত আপনার। চুপ থাকবেন নাকি প্রশ্ন তুলবেন? আজ এই পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।